ভারতের উত্তর পূর্ব প্রান্তে হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট কিন্তু অপূর্ব এক রাজ্য সিকিম, আর তারই পশ্চিম প্রান্ত ওয়েস্ট সিকিম, যেখানে পাহাড় শুধু দৃশ্য নয়, একটা অনুভূতি। এই অঞ্চলটা প্রতি বছর মার্চ এপ্রিল মাসে এক অন্য রঙে রাঙিয়ে ওঠে, যখন পাহাড় জুড়ে ফুটে ওঠে রোডোডেনড্রনের অসংখ্য রঙিন ফুল। আর সেই রঙের খোঁজেই আমাদের এবারের যাত্রা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 13ই এপ্রিল 2026। আমি দাঁড়িয়ে আছি ওয়েস্ট সিকিমের অসম্ভব সুন্দর, ছবির মতো সুন্দর একটা গ্রাম এবং ভার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারির প্রধান প্রবেশদ্বার ওখরে গ্রামে। আমাদের এবারের ভিডিওটা 3টে পর্বে আসবে। প্রথম হচ্ছে কলকাতা থেকে ওখরে, তারপরের পর্বে থাকবে ওখরে থেকে হিলে ভার্সে ট্রেক, এবং তারপরের পর্বে ভার্সে থেকে আমরা কিন্তু ওখরেতে ফিরে আসবো না, যাব অন্য একটা দিকে। সেই আর একটা নতুন জায়গার সন্ধানও থাকবে এইবারের সিরিজ। কিন্তু এই ট্রিপটা শুধুই ঘোরা নয়, এটা একটু আলাদা। দুদিনের ট্রেক, পাহাড়ি পথ, জঙ্গল আর অজানা অ্যাডভেঞ্চারে ভরা এক সফর, যেখানে প্রতিটা পদক্ষেপেই আছে নতুন গল্প। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় আমাদের চ্যানেলে একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বেরিয়ে পড়া যাক কলকাতা থেকে সোজা ওখরের দিকে। ওখরে যাবার জন্য শিয়ালদা থেকে আমরা ধরে নিয়েছিলাম 131 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। এছাড়াও আপনারা যে কোনো ট্রেন ধরে নিতে পারেন, যেটা নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি স্টেশন অবধি যাবে। ট্রেন যখন দক্ষিণেশ্বর ক্রস করছে ঘড়িতে তখন সময় রাত 8:45, মানে আমাদের ট্রেন বেশ কিছুটা লেটেই চলছিল। যারা বর্ধমান থেকে দেখছেন তারা বলবেন এটা কেমন, আর আমি খেয়ে তো বলবো। বাহ, দেখে তো ভালোই লাগছে। গুড মর্নিং ফ্রম এনজেপি স্টেশন। আজ 12ই এপ্রিল 2026, আর এখন সময় ঘড়িতে ঠিক 6:25। আমরা দাঁড়িয়ে আছি এনজেপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে আমরা চলে এসেছি গতকাল রাত্রের উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে, মানে 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা ঠিক সকাল 6:15-তে এনজেপি স্টেশনে এসে পৌঁছায় এবং একদম ঠিকঠাক সময়ে এনজেপি স্টেশনেই আমরা চলে এসেছি। 10 মিনিট ট্রেনটা এখানে দাঁড়াবে, তারপর চলে যাবে, আর আমরাও এখানে সময় নষ্ট না করে বাইরে চলে যাব, কারণ আজকে কিন্তু আমাদের অনেকটা লম্বা একটা পথ অতিক্রম করতে হবে। এখন প্রায় 107 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে যাব সোজা ভারেঙের পথে। তো চলুন, এখানে আর সময় নষ্ট নয়, স্টেশনের বাইরে বেরোনো যাক। এখন ঘড়িতে সময় ঠিক 6:40। আমরা দাঁড়িয়ে আছি এনজেপি শেয়ার গাড়ি স্ট্যান্ডে এসে সোজা খানিকটা চলে আসলে পেছন দিকে রয়েছে এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো এখান থেকে শেয়ারে যাবে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা 30 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে এসএনটি চলে যাচ্ছি। আর এই যে পিছনে সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু দার্জিলিং সহ, গ্যাংটক সহ আরও বিভিন্ন জায়গার শেয়ার গাড়ি পাওয়া যায়। এখন ঘড়িতে সময় 7:20। এসএনটিতে আমরা চলে এসেছিলাম 10-15 মিনিটের মধ্যে, একদম ফাঁকা রাস্তা ছিল। এসএনটিতে এসে বাস স্ট্যান্ডের পাশেই একটা দোকান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, তার কারণ আমাদের যিনি ড্রাইভার, সেই ড্রাইভার দাদাকে ফোন করেছিলাম, উনি বললেন উনি আসছেন, কাছাকাছি আছেন, 9টার সময় এখান থেকে গাড়ি ছাড়বে। আমাদের হাতে এখন অনেকটা সময় আছে। এই যে রাস্তা, এই রাস্তা ধরেই আমরা গিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে এখান থেকে ভারেং, এবং সেখান থেকে করেছিলাম গোর্খে সামান ড্যাম। যারা আপনারা দেখেননি সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। দারুণ ইনফরমেটিভ ভিডিও, ছোট ছোট হাইকিং বা ট্রেকিং রুট যারা খুঁজছেন তাদের জন্য একদম আদর্শ। আর এখন ব্রেকফাস্ট।
এখন ঘড়িতে সময় 7:50। আমরা দাঁড়িয়ে আছি এইখানে, মানে জোরথাং এবং ভারেং ওখরে যাওয়ার যে শেয়ার গাড়ি স্ট্যান্ডটা রয়েছে সেই জায়গায় আমাদের গাড়ি এসেও গেছে। এই হলো আমাদের গাড়ি, এই গাড়িতে করেই আমরা আজকে যাব ওখরেতে। গাড়িতে মানে আমরা ছাড়া এখনও পর্যন্ত আর কোনো প্যাসেঞ্জার নেই, এটা শেয়ার গাড়ি যেহেতু। আরও অনেকেই এখানে আসবেন ফোন করে রেখেছেন, তো সেই জন্য আমরা একটু ওয়েট করব। মোটামুটি দাদা যেটা বলছেন, মানে আমাদের ড্রাইভার দাদা যেটা বলছেন যে 9টার মধ্যে গাড়িটা ছেড়ে দেবে। আমাদের যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে, পৌঁছতে অনেকটা সময় লাগবে, প্রায় 6 ঘন্টা মতো সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে চাইলে আপনারা আরেকটা করতে পারেন, এখান থেকে কিন্তু জোরথাংয়েরও প্রচুর গাড়ি পাওয়া যায়। এখান থেকে জোরথাংয়ের গাড়ি ধরে জোরথাং পৌঁছে তারপরে ওখান থেকে আরেকটা শেয়ার গাড়ি ধরে পৌঁছে যেতে পারেন। আমরা যেহেতু এই গাড়ির সাথে আগে কথা বলে রেখেছিলাম, সেই জন্য আমরা এই গাড়ির জন্যই ওয়েট করব। এখন ঘড়িতে সময় ঠিক সকাল 10:35। আমাদের গাড়ি এবার ছাড়বার জন্য রেডি, মোটামুটি গাড়ি ভর্তি হয়ে গেছে, উপরে লাগেজ বাঁধার কাজ চলছে। আমি যেটা বলেছিলাম তখন যে এখান থেকে ওখরের দূরত্ব 107 কিলোমিটার, ওটা ভুল, 125 কিলোমিটার। তো 125 কিলোমিটার রাস্তা এবার আমরা অতিক্রম করব। মানে আমরা এখানে এসেছিলাম সকাল 7টার সময়, যদি তখনই আমরা পাড়ি দিতাম এতক্ষণ কিন্তু বেশ খানিকটা, মানে বেশিরভাগ রাস্তায় চলে যেতাম। সেক্ষেত্রে যদি আপনারা প্রাইভেট গাড়ি বুক করে যান, আপনাদের মোটামুটি এই রাস্তা যেতে গাড়ি ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা মতন। সেই জন্যই কিন্তু আমরা এতক্ষণ ওয়েট করে শেয়ার গাড়ির অপশানটা নিচ্ছি। আর এই গাড়ির নাম্বারও দেওয়া থাকবে, আপনারা চাইলে এই গাড়ি ড্রাইভারের সাথে যোগাযোগ করে সিট বলে রাখতে পারেন, তাহলে যদি সিট থাকে আপনারা এই গাড়ি করে যেতে পারবেন। ঠিক 11:15 বাজে আমাদের গাড়ি যাত্রা করলো দুগ্গা দুগ্গা বলে। মানে আমরা কতক্ষণ, 7টা থেকে 11:15, 3 ঘন্টা 45 মিনিট এখানে ওয়েট করলাম প্রায়। যাই হোক, এবার নির্ঝঞ্ঝাটে নির্বিবাদে যাতে পৌঁছে যেতে পারি সেই কামনাই রাখি। আর পুরো যাত্রাপথের সব বর্ণনা, সব গল্প থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। শিলিগুড়িতে এখন তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি, ফিলস লাইক 28 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমরা গাড়িতে উঠেই বললাম যে দাদা এসিটা চালিয়ে দিই। এখানে তো এসি গাড়ি নয়, কিছুক্ষণ বাদেই আমরা ন্যাচারাল এসিতে ঢুকে যাব। তো সেই জন্য কিছু আর মনে হচ্ছে না, গাড়ি চলতে শুরু করেছে, মিষ্টি ঠান্ডা হাওয়া আসছে। অবশেষে মেন রোডে এলাম, এইবার ন্যাচারাল এসির অপেক্ষায়। এখন এখানে টেম্পারেচার হচ্ছে 26 ডিগ্রি, ফিলস লাইক 28 ডিগ্রি সেন্টিগ্রেড। যত আমরা উপরের দিকে উঠবো সেটা আস্তে আস্তে কমতে থাকবে। আর আমরা যেখানে যাচ্ছি মানে ওখরে, তার উচ্চতা কিন্তু 7,200 ফুট। সেবক রোড ধরে যাচ্ছি, সামনে করোনেশন ব্রিজ আসবে আর বাঁদিকে পড়বে সেবক কালীবাড়ি। এখন সময় কিন্তু 11:43, মানে প্রায় 1 ঘন্টা আমরা চলে এসেছি, কিন্তু খুব বেশি এগোইও নি জ্যামের কারণে। মনে হচ্ছে আজকে সন্ধে হয়ে যাবে। আর ডান দিক বরাবর পুরো তিস্তা নদী, এবং তিস্তার জল ঘোলা। সেবক কালীবাড়ি পেরোচ্ছি আমরা, বাঁদিকে এই যে মন্দিরে কিন্তু আজকে ভিড় আছে, যদিও আজকে রবিবার, শনি মঙ্গলবার এখানে আরও বেশি ভিড় হয়। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়। এই মন্দিরটাতে আসার খুব ইচ্ছা আছে, এখানকার স্থানীয় মানুষদের কাছে এটা ভীষণ জাগ্রত। প্রচুর পুজো দেওয়ার দোকান রয়েছে নিচেটাতে। এই করোনেশন ব্রিজ আমরা পেরিয়ে যাচ্ছি, মানে করোনেশন ব্রিজ ক্রস করে এবার আর আমরা ওদিকে যাচ্ছি না। আমরা যেহেতু ওয়েস্ট সিকিমে যাচ্ছি, সেজন্য করোনেশন ব্রিজ আর তিস্তাকে ডান দিকে ফেলে বাঁদিকে রাস্তা ধরে যাচ্ছি। এখান থেকে কালিম্পং 42 কিলোমিটার। ঘড়িতে এখন 12:30। আমরা নেমেছি একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য। এখন তো আর ব্রেকফাস্টের সময় নেই, মানে আমরা লাঞ্চই করে নিচ্ছি, ব্রাঞ্চ বলা যেতে পারে। ব্রেকফাস্ট তো সকালে করেছিলাম। নিয়েছি স্টিম মোমো, যেটা 1 প্লেট চিকেন স্টিম মোমো 8 পিস দিয়েছে, দাম হচ্ছে 120 টাকা। আর এটা হচ্ছে মিক্সড চাউমিন, এটা হচ্ছে চিকেন দিয়ে মিক্সড চাউমিনের দাম হচ্ছে 210 টাকা।
ঝটপট খেয়ে নিতে হবে, বেশি সময় নেই, কারণ অর্ডারটা দিতে অনেকটা সময় লাগালো, প্রচণ্ড ভিড় ছিল রেস্টুরেন্টটাতে। থ্যাংক ইউ। ঘড়িতে তখন সময় ঠিক দুপুর 1:15। হঠাৎ করেই আমাদের গাড়ির স্টিয়ারিংয়ের প্যানেল কেটে যাওয়ায় দুম করে গাড়িটা রাস্তার বাদিকে দাঁড়িয়ে পড়ল। আমাদের ড্রাইভার ভাই অতি কষ্টে প্রায় 45-50 মিনিট ধরে কিছুভাবে ম্যানেজ করে গাড়িটাকে ঠিক করলো। ঘড়িতে 2:05। আমাদের গাড়ি দাদা নিজেই ঠিক করে এগোচ্ছে, তবে সামনে 4 কিলোমিটার আগে একটা গ্যারেজ রয়েছে, সেখান থেকে ঠিকঠাকভাবে টাইট দিতে হবে, কারণ স্টিয়ারিংয়ের প্যানেল কেটে এইভাবে মানে এখনও আমাদের 75 কিলোমিটার রাস্তা যেতে হবে, ওখানে অবধি 75 কিলোমিটার রাস্তা, তো রিস্ক হয়ে যাবে। নিচে তিস্তা নদী, আর এই যে ব্রিজটা ক্রস করছি তিস্তা বাজারের ওপর থেকে, ব্রিজটা ক্রস করলেই সামনে বোধহয় গ্যারেজটা আছে। এখানে রিভার রাফটিং পয়েন্ট রয়েছে, এখান থেকে চাইলে রিভার রাফটিং করতে পারেন। এখন যেরকম জল রয়েছে সুন্দর রিভার রাফটিং করা যাবে, মানে উইদাউট এনি রিস্ক। এরপর বর্ষায় জল বেড়ে গেলে তখন রিস্ক হয়ে যাবে, তখন তো বন্ধও করে দেবে। ডান দিকে কালিম্পংয়ের রাস্তাকে রেখে আমরা চললাম বাঁদিকের পথ ধরে ওখরের দিকে। কিন্তু তখনও বুকের মধ্যে হালকা হালকা একটা টেনশন কাজ করছে, কারণ 4 কিলোমিটার পরের গ্যারেজ খোলা পাবো তো। এখন যে জায়গা দিয়ে আমরা যাচ্ছি এই জায়গাটির নাম হলো মেল্লি। নদী আর পাহাড় মিলিয়ে এই জায়গাটি কিন্তু ভারী সুন্দর। ওয়েলকাম টু সিকিম। আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে এবার সিকিমে প্রবেশ করছি। এখন আমরা বর্ডারে আছি, তিস্তার ওপর দিয়ে এই যে ব্রিজ, সেই ব্রিজ ক্রস করেই সিকিম আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমাদেরও গাড়ি দাঁড় করিয়ে আমাদের সবার মুখ ফুকগুলো দেখলো। এই যে এটা হচ্ছে মেল্লি চেকপোস্ট, দেখে ছেড়ে দিল। এখন আমরা সিকিমের মধ্যেই রয়েছি, মানে এই রাস্তাতে আমরা কোনোবার সুষ্ঠুভাবে আসতে পারবো না, ঠিক আছে? গ্যারেজটা বন্ধ, তো যে গ্যারেজ থেকে সব নাটফাট আরও টাইট দেওয়ার কথা ভাবা হয়েছিল, সেই গ্যারেজে কোনো কাজ হলো না। আর যেহেতু সানডে, গ্যারেজ বন্ধ। সিকিমে ঢোকার সাথে সাথে কিন্তু রাস্তার বিউটিও অনেক গুণ বেড়ে গেল। এই রাস্তা দিনের বেলায় দেখার সৌভাগ্য যেহেতু আগের বার হয়নি, আমি খুব কিউরিয়াস ছিলাম। ভীষণ সুন্দর রাস্তা, আর এখন এপ্রিল মাস, সেজন্য সম্পূর্ণ সবুজটা এখনও দেখা যাচ্ছে না। আর কিছুদিন বাদে আরও সবুজ, আরও স্নিগ্ধ, আরও অসম্ভব ভালো লাগবে। আমরা জোরথাংয়ে চলেই এলাম। এখন ঘড়িতে সময় ঠিক 3:05। জোরথাংটা হচ্ছে সিকিমের একদম দরজা বলা যেতে পারে। এই যে জোরথাং ফুটবল স্টেডিয়াম দেখুন বাঁদিকে, এই জোরথাং হচ্ছে সিকিমের দরজা। মানে এই জোরথাং অবধি যদি আপনি এসে যান, জোরথাংয়ের প্রচুর শেয়ার গাড়ি রয়েছে, এখান থেকে সিকিমের বিভিন্ন জায়গার গাড়ি পেয়ে যাবেন। আমাদের এটা তো ডিরেক্ট ভারেঙের গাড়ি, না পেলে জোরথাংয়ে এসে এখান থেকে যেতে পারেন। এই যে ডান দিকে হচ্ছে গাড়ি স্ট্যান্ডটা, এই যে এই জায়গাটা খুব সুন্দর, মানে ম্যাল রোডের মতো, একটা ওয়াকিং স্ট্রিট রয়েছে, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে গাড়ি স্ট্যান্ডটা। প্রচুর গাড়ি থাকে এখানে, প্রচুর। আমাদের গাড়িও ঢুকছে, চলুন ভেতরটা দেখানো যাবে। মেন হল্ট, এখানে তো হল্ট দেবেই। গাড়িটা যে আলটিমেট জোরথাং অবধি এসেছে, এটাই সব থেকে বড় কথা। একদিকে এখানে গাড়ি আসার সাথে সাথেই গাড়ির নাট টাইট দেওয়ার জন্য ড্রাইভার ভাই ছুটলো, আর আমরা একটু এখানে ততক্ষণ টুকটাক চা বিস্কুট খেয়ে নিলাম। উই লাভ সিকিম। আমাদের গাড়ির কাজ হয়ে গেছে, এখন 3:25 হয়েছে। আমরা আবার রওনা দিলাম। এখান থেকে 42 কিলোমিটার রাস্তা ওখরে অবধি, আমাদের আরও ঘন্টা দুয়েক সময় লাগবে। আশা করা যাচ্ছে 5:30টার মধ্যে আমরা পৌঁছে যাব, মানে একদম অন্ধকার হয়ে যাবে যেতে যেতে, দিনের আলোটা আর পাবো না ওখানে গিয়ে। এই যে এই জায়গাটা আমার এত ভালো লাগে না, মেন মার্কেট। এটা হচ্ছে জোরথাংয়ের মেন মার্কেট।
ঠান্ডা হাওয়া দিয়েছে। আজকে আবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তার একটা মেসেজ এসছে। আচ্ছা, ডান দিকের এই যে রাস্তাটা চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে নামচি রাবাংলা। আর এই যে ব্রিজটা ক্রস করছি, নিচে দিয়ে বয়ে যাচ্ছে রঙ্গিত নদী। এই রঙ্গিত নদীতেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর সিকিম বর্ডার, মানে এই নদী ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে দুভাগে ভাগ করে দিয়েছে। আবার বাবা এই গাছে দেখুন কত বড় মৌমাছির চাক, বাপরে দারুণ। আর এই যে রাস্তাটা এপারে এলো, এদিক থেকে ডান দিকের রাস্তাটা, এটা হচ্ছে নামচি নয়াবাজার রোড। আমরা যাব বাঁদিকের রাস্তায়। বাঁদিকের রাস্তাটা সামনেটা দেখছি ভালো করেছে। আচ্ছা, এই যে রাস্তা, এটা হচ্ছে রামাম চেকপোস্ট। এখান থেকে আমরা কিন্তু এর আগের বারে যখন ভারেং থেকে ফিরেছিলাম, মানে ভারেং থেকে গোর্খে সামান্ডেন হয়ে ফিরেছিলাম, শেপিতে গেছিলাম, তখন এই রাস্তা দিয়ে গেছিলাম। মানে এই রাস্তা রামাম চেকপোস্ট ক্রস করে শেপি হয়ে সোজা দার্জিলিং চলে যাচ্ছে। এখান থেকে দার্জিলিং মাত্র 25 কিলোমিটার, আর সোমবাড়িয়া হচ্ছে 28.8 কিলোমিটার। এই যে রাস্তা চলে গেল, আগের বার এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। এখন আরও একটা ক্যাচাল হয়েছে, ক্যাচাল নাম্বার 2। দাঁড়িয়ে আছি থারপুতে। এখান থেকে দারামদিন 15, সোমবাড়িয়া 19, সোরেং 12 কিলোমিটার, আর ওখরে মানে যেখানে আমরা যাব সেটা ওই 28 কিলোমিটার মতন হবে। এখানে এসে শুনছি সামনে রাস্তা বন্ধ, কারণ রাস্তার কাজ হচ্ছে, এখন ওয়েট করতে হবে। রাস্তা খুললে তারপরে আমরা যেতে পারবো। আচ্ছা, এই যে জায়গা, এখানে কিন্তু দারামদিন বলে এই জায়গাটা বা সোমবাড়িয়া সোরিং এগুলো সবই কিন্তু একটা ঘোরার জায়গা। আর এই যে গ্রামটায় আমরা আছি, এই গ্রামটার নাম হচ্ছে থারপু। এটাও সুন্দর। আবার এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে থাকবার পর যখন আবার গাড়ি চলতে শুরু করলো, এগিয়ে দেখলাম এখানে একটা পুরো রাস্তাই ধসে পড়ে গেছে। তাই বাইপাস নতুন রাস্তা তৈরি করতে হচ্ছে এবং সেই রাস্তা দিয়েই এখন আমরা যাচ্ছি। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখে মনে কিছুটা হলেও একটু আশঙ্কা জাগছিল। অসম্ভব সুন্দর একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছি এখন। এই গ্রামের নাম হলো দারামদিন। এখানে খুব কম কয়েকটা হোমস্টে রয়েছে, চাইলে এখানে এসেও আপনারা থাকতে পারেন, দারুণ সুন্দর লাগবে। অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা সব কিছুর সম্মুখীন হবার পরেও সব কিছুকে জয় করে অবশেষে আমরা ওখরের পথ ধরলাম, মানে ওখরে গ্রামের মধ্যে প্রায় চলে এসেছি। তবে যত রাত ঘনিয়ে আসছিল ততই সামনে কুয়াশাও ঘন হচ্ছিল, আর কিছুক্ষণ পর তো গাড়ির সামনের 1 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। ঘড়িতে এখন ঠিক সন্ধে 6:30। মানে ওখরেতে আসবো, ভারেঙে আসবো, কিন্তু গাড়িতে বসে একবারও বলবো না যে আর কত দেরি, আর কতক্ষণে পৌঁছবো, তাহলে সেটা মানে আর ঠিকমতো আসা হলো না আর কি। যাই হোক, আগের বারের থেকে অনেকটা আগে পৌঁছে এসছি আমরা আমাদের পায়েল কটেজে, এবং কটেজের রুমের মধ্যে ঢুকে এসছি, কারণ বাইরে তুমুল বৃষ্টি নেমেছে, বৃষ্টির আওয়াজ হয়তো কিছুটা পাওয়া যাচ্ছে। রুমটা হচ্ছে এরকম, মানে কটেজের রুমে ঢুকে আমার খুবই ভালো লাগছে। বাইরে তো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। দুদিকে দুটো সিঙ্গেল বেড রয়েছে, খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন একটা ঘর, কাঠের পুরো ঘরটা। এখানে ছোট্ট একটা কাঠের টেবিল, এখানে একটা ড্রেসিং টেবিল, এই পাশে একটা পুরো এরকম র্যাক মতো করে দেওয়া রয়েছে, প্লাগ পয়েন্ট আছে। ওদিকে দুটো খাটের মধ্যেও প্লাগ পয়েন্ট ছিল। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমের সিলিংটা একটু নিচু, কিন্তু খুব সুন্দর বাথরুম। বাথরুমের জিনিসপত্র ইকুইপমেন্টস যা দেওয়া আছে খুব ভালো। গিজার রয়েছে, গিজার চালিয়েও দিয়েছি। আর এদিকে ছোট্ট একটা বেসিন রয়েছে, কোমোড রয়েছে, কিউট ডাস্টবিন রয়েছে। তো এই রুমে থাকা খাওয়া নিয়ে আমাদের খরচ পড়ছে পার হেড পার ডে 1200 টাকা করে। আমরা ভিডিও করছি বলে খুব সামান্য কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তবে আজকে তো লাঞ্চ আমাদের স্কিপ হয়ে গেল, লাঞ্চ তো আর আমরা করতে পারবো না, সেই জন্য আমাদের যদি কিছু মানে টাকা বাদ যায় বা ডিসকাউন্ট দেয় তাহলে ভালো হয়, আর না হলে তো কিছু করার নেই। যাই করবে সেটা আমি জানিয়ে দেবো ভিডিওর শেষে। এখন রাত 9:10 হয়েছে, আমরা ডিনার টেবিলে চলে এসেছি। এখানে হচ্ছে সেলফ সার্ভিস, ঠিক আছে। তো ভাত নিলাম, এইবার নেব ডাল, মুগ ডাল আছে ধনেপাতা দিয়ে। এখানে এখন বেশ ঠান্ডা, মানে
8-9 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। বাইরে ভীষণ কুয়াশা আর বৃষ্টিও হচ্ছে। আলু ভাজা আছে, আলু আর বিনস ভাজা। বাহ, এটা বেশ ভালো। এখানে লঙ্কা, আচার এই সমস্ত রয়েছে, এগুলো এখন লাগবে না। সারাদিন আজকে আমাদের সেরকম খাওয়া দাওয়াও হয়নি, সেই দুপুরে খেয়েছিলাম রাস্তায়। ভাজাটা ভালো লাগছে, এটা দিয়ে খাই প্রথম। গরম গরম ভাতটা এত শান্তি। খুবই ভালো লাগছে, মানে এত খিদে পেয়েছে, সব খাবারই অমৃত লাগবে। খাওয়া দাওয়া করে নিই। আর আপনাদের সবাইকে আজকে ওখরে থেকে জানাই শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম ওখরে। আজ 13ই এপ্রিল 2026। ওয়েস্ট সিকিমের 7200 ফুট উচ্চতার অপূর্ব সুন্দর শান্ত নিরিবিলি এক গ্রাম হিমালয়ের কোলে ওখরে গ্রামে আমি দাঁড়িয়ে রয়েছি। কাল রাত্রে আমরা এখানে এসেছিলাম ওই 6:30 নাগাদ। তখন তো কিছুই দেখাতে পারিনি, কারণ এত কুয়াশা ছিল, তারপরে বৃষ্টি হয়েছে। কিন্তু আজকে সকালবেলা একদম ঝকঝকে তকতকে ওয়েদার হয়ে গেছে। ভোরের দিকেও খুব কুয়াশা ছিল। এখন ঘড়িতে ওই সকাল 7টা, আমরা 6:50 নাগাদ বেরোলাম। তো এখন কিন্তু চারপাশটা বেশ ঝলমল করছে। একদম সুন্দর শান্ত সাজানো গোছানো একটা পাহাড়ি গ্রাম, আর প্রচুর পাখির ডাক সকাল থেকে। যেহেতু এখন মেঘটা কেটে গেছে, সাইডে পুরো হিমালয়ে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে এই লালিগুরাস, যেটার জন্যে অ্যাকচুয়ালি এই গ্রামটা বিখ্যাত। আর এখান থেকে চারপাশের ভিউটা একবার দেখাই। আজকে কিন্তু খুব সুন্দর ওয়েদার। এখন ওয়েদার 6 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ফিলস লাইক 6 ডিগ্রি, 7 ডিগ্রি হয়ে আছে, কিন্তু ভীষণ মনোরম। এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর এখান থেকে পুরো ডান দিকের যে ভিউটা রয়েছে না, এই ভিউটা পুরোটাই আমরা দেখতে পাচ্ছি। এই যে এই হচ্ছে ভিউ পুরো আমাদের হোমস্টে থেকে। এবার চলুন আমরা এই গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখি, কারণ এইখানে আসলে কিন্তু এই গ্রাম ঘুরে দেখাটা একটা বিরাট বড় কাজ, এবং এটাই প্রধান কাজ, এবং এটাতেই একটা আলাদা শান্তি রয়েছে। অ্যাকচুয়ালি এই গ্রামে তবু এবছর অনেক লালিগুরাস ফুটেছে, কিন্তু ভার্সেস স্যাংচুয়ারিতে, মানে যেটাতে আমরা আজকে যাব, সেখানে বৃষ্টির জন্য এখানে এবারে প্রচুর ফুল ঝরে গেছে। সেই জন্য আমরা ভাবলাম যে সকালবেলা একটু গ্রামটা ঘুরে দেখি। এত সুন্দর একটা গ্রাম, একটু বাদেই আমাদের ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা, এই যে রাস্তাটা দিয়ে আমি নামছি, এখানে কিন্তু দুদিকেই রয়েছে রোডোডেনড্রন ফুল, এবং এইখানের যে রোডোডেনড্রনগুলো আমি দেখছি রঙটা একদম আলাদা, মানে লালের ভাগটা বেশি। এর আগে আমি যেগুলো দেখেছিলাম সান্দাকফুর দিকে, ওখানে পিঙ্কের ভাবটা বেশি, কিন্তু এইখানে লালিগুরাসের মধ্যে লালের ভাবটা বেশি, মানে প্রকৃত অর্থেই একদম লালিগুরাস। ঝকঝকে নীল আকাশটা, এদিকে মেঘ নিচের দিকে রয়েছে, তবে ওয়েদার ফোরকাস্ট যা বলছে 2টো অবধি ভালো ওয়েদার থাকবে। সকালের প্রথম রোদটা আজ যেন একটু আলাদা। গ্রামের এই শান্ত পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে সময়টা ধীরে বয়ে যাচ্ছে। চারদিকে লালিগুরাস ফুলগুলো নরম হাওয়ায় দুলছে, আর দূরের পাহাড়গুলো কুয়াশার আড়াল থেকে আস্তে আস্তে নিজেকে দেখাচ্ছে। পাখির ডাক, হালকা রোদ, আর এই নির্জন প্রকৃতি সব মিলিয়ে যেন এক টুকরো শান্তি খুঁজে পাওয়া যায় এখানে। শহরের কোলাহল থেকে অনেক দূরে এমন সকালগুলোই মনে করিয়ে দেয় জীবনটা আসলে কতটা সহজ আর কতটা সুন্দর হতে পারে।
যেটা বলছিলাম যে এই ভার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারির প্রবেশ দ্বার হচ্ছে এই ওখরে গ্রাম। আর এই ভার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারিতে ঠিক কী কী দেখা যায় সেটার একটা বোর্ড এবং সেটার স্পষ্ট ধারণা, মানে শুধু কী কী দেখা যায় না, এখানে টোটাল এরিয়া কতটা, অল্টিটিউড কী আছে, সমস্ত ডিটেলসটা এখানে লেখা রয়েছে। তো এটা দেখলে বেশ ভালো লাগবে এবং এই স্যাংচুয়ারি সম্পর্কে একটা সম্যক ধারণা আপনাদের জন্ম নেবে। এই যে রাস্তাটা, এই রাস্তাটার সামনে কিন্তু মানে একদিকে রয়েছে পাহাড় এবং তার উপরে হোমস্টে, আর বাঁ দিকটা জুড়ে পুরো কিন্তু লালিগুরাসের গাছ এবং সেখানে প্রচুর ফুল ফুটে রয়েছে। আর আমি এখানে যেটা দেখছি যে এই লাল রঙের রোডোডেনড্রনের গাছের সংখ্যা বেশি। আমাদের হোমস্টে মানে পায়েল কটেজ থেকে 500 মিটার পায়ে হেঁটে আসলেই আপনি পৌঁছে যাবেন ভার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারির যে প্রবেশদ্বার সেইখানে। দেখতে দেখতে আমরা কিন্তু এখন সেখানেই চলে এসেছি। অ্যাকচুয়ালি সব গাড়িগুলো এইখান থেকেই যাবে। এখানে আজকে আমরা কিছুক্ষণ বাদেই যাব এবং তার সম্পূর্ণ আলাদা ভিডিও থাকবে। ওখানে গিয়ে আমরা থাকবো। চাইলে কিন্তু অনেকে ফিরেও আসেন, আপনারা ফিরেও আসতে পারেন। আচ্ছা, যেটা বলছিলাম যে এই রোডোডেনড্রন স্যাংচুয়ারির যে গেট, এই ওখরেতে যে গেটটা রয়েছে, এখানে ঠিক পাশেই রয়েছে ফরেস্ট চেকপোস্ট। এখান থেকেই পারমিট করিয়ে গাড়ি নিয়ে আপনারা কিন্তু ভেতরে যেতে পারবেন। যদি প্রাইভেট গাড়ি আসেন সেক্ষেত্রে আপনাদের নিজেদের পারমিট করাতে হবে, আর যদি হোমস্টে থেকে গাড়ি নেন তাহলে ওনারাই সেটা করে দেবেন। সেই হেডেক আর আপনাদেরকে খুব একটা নিতে হবে না। আমরা হাঁটতে হাঁটতে একটু ওপরের দিকটাতে এলাম। এই জায়গাটিকে বলা হচ্ছে ওখরের 11th মাইল। এখানে সামনে একটা মনেস্ট্রি আছে আর কি, উগেন থেন মেয়ং লিং মনেস্ট্রি, একদম ওপরে খুব সম্ভবত, কিন্তু আমাদের হাতে তো সময় নেই, সেজন্য আমরা আর মনেস্ট্রি অবধি যাচ্ছি না। যদি আপনাদের হাতে সময় থাকে আর এই গ্রামে আপনারা থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে আসবেন মনেস্ট্রিটা। এরকম পাহাড়ি বাঁক, তার মধ্যে ইন্টারকানেক্টিং রাস্তা, আর সেই রাস্তায় চলতে চলতে যদি সামনে থাকে এরকম ফুল আর এরকম দৃশ্য, তখন এত কষ্ট করে যে এসেছি, এত বাধা বিঘ্ন, এত অসুবিধা পেরিয়ে সব কিছুই অনায়াসে লাঘব হয়ে যায়। গুরাসের ঠাসা তপবনের মতো সুন্দর স্নিগ্ধ পবিত্র একটা জায়গা, আর ঠিক তার পাশে পাখিদের খাবারের জন্য কি অসাধারণ ব্যবস্থা করে রাখা রয়েছে। এখানেই তো মানে সব ভ্রমণের আনন্দ হয়ে গেল, এত ভালো লাগছে। এই যে এখানে ভাত দেওয়া রয়েছে আর তার পাশে আবার কি সুন্দরভাবে জলটাও দেওয়া রয়েছে। এই যে, আর এই জায়গাটা এত সুন্দর না, মানে এত গুড়াস ফুটেছে এখানে, আমার মন ভরে গেল। এখানেই মনে হচ্ছে বসে থাকি। অসম্ভব সুন্দর, রঙিন আর অপূর্ব প্রাকৃতিক পরিবেশে ভরা নির্জন এই পাহাড়ি গ্রাম পায়ে পায়ে ঘুরে দেখে কিছুতেই মন ভরল না। মনে হলো এখানে একদিন নয়, বহুদিন চিরকাল থেকে যাওয়া যায়। কালকে রাত থেকে আমরা বলছি পায়েল কটেজ পায়েল কটেজ, সকালে উঠে দেখলাম যে এখানে তো অন্য নাম লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এই কটেজটার নাম হচ্ছে পালিউল কটেজ। ওখরে গ্রামে ঢুকতে একদম প্রথমেই বাঁদিকে পড়বে এই কটেজটা, এখানে লেখা রয়েছে পালিউল কটেজ। আর আমাদের ঘরটা হচ্ছে এইটা, আর এই হচ্ছে ডাইনিং এরিয়া বা রেস্টুরেন্ট এরিয়া, যেটাই বলুন। সব জায়গা থেকেই দারুণ সুন্দর ভিউ আছে। এখানে বসে বসে চারপাশটা দেখতে দেখতে এখন একটু গরম গরম চা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করব, করে ঘরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়বো। এটা হচ্ছে সকালে মানে আমরা ব্রেকফাস্ট করছি, পাস্তা বলেছিলাম, এই হচ্ছে পাস্তা দিয়েছে, জাস্ট সেদ্ধ করা পাস্তাটা, ভেজিটেবল পাস্তা, এটা ভেজিটেবল খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই হচ্ছে পাস্তার চেহারা, তাতে না কিচ্ছু আছে
কোনো ঝোল, গ্রেভি, নাথিং, কোনো ভেজিটেবল কিছু নেই, জাস্ট সেদ্ধ পাস্তা এর এইটুকু। রাইস এই হচ্ছে ভেজিটেবল রাইস। এই দুটোই ওদের ব্রেকফাস্টের অপশান, এর বাইরে আর কোনো অপশান নেই। খাওয়া দাওয়ার অভিজ্ঞতা একদমই ভালো না। এখন ঘড়িতে সময় ঠিক 9:15। আমরা কটেজ থেকে চেক আউট করলাম, চেক আউট করে গাড়ি এসে গেছে, আমরা বাসের দিকে যাব এবার। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি, একদমই ভালো নয়। থাকা এবং খাওয়ার জন্য যে রেটটা আমাদেরকে বলা হয়েছিল চেক আউটের সময়, সেটা নিয়েও গণ্ডগোল, সেটা বাড়িয়ে বলা। কোনো জিনিস 1000বার চাইলে তারপর পাওয়া যাচ্ছে। চা, তার জন্য এক্সট্রা টাকা ধরা। 2টো ডিম ভাজা দিয়েছেন ব্রেকফাস্টে, তার জন্য এক্সট্রা অ্যামাউন্ট। ডিম চাইলে বলে ডিম নেই, খানিক্ষণ বাদে বলে ডিম ভেজে দিচ্ছি, টাকা লাগবে। তো সব মিলিয়ে একদম ভালো অভিজ্ঞতা হলো না। এরকম অভিজ্ঞতা কোনো দিন কোনো হোমস্টেতে আমাদের হয়নি, এত বছর ধরে পাহাড়ে আসছি। যাই হোক, আশা করছি আজকে সারাদিনটা ভালো কাটবে। তাড়াতাড়ি চলুন এখন গাড়িতে উঠে যাওয়া যাক। আর এখানকার গল্প এখানেই শেষ, এখান থেকে আবার নতুন ভিডিওর শুরু। কেমন লাগলো আমাদের এবারের ছোট্ট ভিডিওটি, মানে এইবারের উত্তরবঙ্গ সিরিজের প্রথম পর্বের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30টায় নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি বেড়ানোর গল্প নিয়ে সকলের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।